নমস্কার, সবাইকে জানাই শুভ শুভ সন্ধ্যা। এখন আর বলা যায় না, প্রায় 9টা বাজে, কিন্তু একটা জিনিস শুরু করছি তার আগে তার শুভ রাখতে বলা যায় না। দেখো, আজকে আষাঢ়ের দ্বিতীয় দিন, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। এই হঠাৎ বসেছিলাম, ছিন্নপত্রটা পড়ছিলাম রবীন্দ্রনাথ। তা একটা মজার জায়গায় এসে দাঁড়িয়ে পড়তে পড়তে মনে হলো এটা সবার সাথে শেয়ার করে পড়ি, তাই করছি। এটা হলো উনি লিখেছিলেন শাহজাদপুরে 23শে জুন 1891 সালে। তারই কিছু খণ্ডা অংশ আমাদের খুব মজা লেগেছে, সেই অংশটুকু পাঠ করছি। বিকেলবেলায় আমি এখানকার গ্রামের ঘাটের ওপরে বোট লাগাই। অনেকগুলো ছেলেরা মিলে খেলা করে। বসে বসে দেখি আমার সঙ্গে সঙ্গে নিশিদিন যে পদাতিক সৈন্য লেগে থাকে, তাদের জ্বালায় আর আমার সুখ নেই। ছেলেদের খেলা তারা বেয়াদবি মনে করে। মাঝিরা যদি আপনাদের মধ্যে মন খুলে হাসি গল্প করে, সেটা তারা রাজার প্রতি অসম্মান জ্ঞান করে। চাষারা যদি ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে আসে, তারা তৎক্ষণাৎ লাঠি হাতে করে রাজমর্যাদা রক্ষা করতে ধাবিত হয়। অর্থাৎ রাজার চতুর্দিকটা হাসিহীন, খেলাহীন, শব্দহীন, জ্ঞানহীন, ভীষণ মোড়কনি করতে পারলে তাদের মনের মতো রাজসম্ভ্রম রক্ষা করা হয়। কালও তারা ছেলেদের তাড়া করিতে উদ্যত হয়েছিল। আমি আমার রাজমর্যাদা জলাঞ্জলি দিয়ে তাদের নিবারণ করলাম। ঘটনাটা হচ্ছে এই: ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুল পড়েছিল। গোটা কত বিবস্ত্র ক্ষুদে ছেলে মিলে অনেক বিবেচনার পর ঠাউরালে যে যদি যথাচিত কলরব সহকারে সেইটিকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারে, তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয়। যেমন মনে আসা অমনি কার্যারম্ভ। সাবাস জওয়ান হেইও, মারো ঠেলা হেইও। মাস্তুল যেমনি এক পাক ঘুরেছে, অমনি সকলের আনন্দে উচ্চ হাস্য। কিন্তু এই ছেলেদের মধ্যে যে দু একটি মেয়ে আছে, তাদের ভাব আর একরকম। সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছে, কিন্তু এই সকল শ্রমসাধ্য উৎকট খেলায় তাদের মনের যোগ নেই। একটি ছোট মেয়ে বিনা বাক্যব্যয়ে গম্ভীর প্রশান্তভাবে সেই মাস্তুলটার ওপরে গিয়ে চেপে বসল। ছেলেদের এমন স্বাদের খেলাটা মাটি। দুই একজন ভাবলে এমন স্থলে হার মানাই ভালো। তফাতে গিয়ে তারা ম্লান মুখে সেই মেয়েটির অটল গম্ভীর্য নিরীক্ষণ করতে লাগলো। ওদের মধ্যে একজন এসে পরীক্ষার ছলে মেয়েটিকে একটু ঠেলতে চেষ্টা করলো, কিন্তু সে নীরবে নিশ্চিন্ত মনে বিশ্রাম করতে লাগলো। বয়োজ্যেষ্ঠ ছেলেটি এসে তাকে বিশ্রামের জন্য অন্য স্থান নির্দেশ করে দিল। সে তাতে সতেজে মাথা নেড়ে কোলের উপর দুটি হাত জড়ো করে নড়ে চড়ে আবার বেশ গুছিয়ে বসল। তখন সেই ছেলেটা শারীরিক যুক্তি প্রয়োগ করতে আরম্ভ করলে এবং অবিলম্বে কৃতকার্য হল। আবার অভ্রভেদী আনন্দধ্বনি উঠল, পুনর্বার মাস্তুল গড়াতে লাগলো। এমনকি খানিকক্ষণ বাদে মেয়েটাও তার নারী গৌরব এবং সুমহৎ নিশ্চেষ্ট স্বাতন্ত্র্য ত্যাগ করে কৃত্রিম উৎসাহের সঙ্গে ছেলেদের এই অর্থহীন চপলাতায় যোগ দিল। কিন্তু বেশ বোঝা যাচ্ছিল সে মনে মনে বলছিল, ছেলেরা খেলা করতে জানে না, কেবল যত রাজ্যের ছেলে মানুষই। হাতের কাছে যদি একটা খোপাওয়ালা হলদে রঙের মাটির বেনে পুতুল থাকত, তাহলে কি সে আর এই অপরিণত বুদ্ধি নিতান্ত শিশুদের সঙ্গে মাস্তুল খেলার মতো একটা বাজে খেলায় যোগ দিত?
এমন সময় আরেক রকম খেলা তাদের মনে এলো, সেটাও খুব মজার। দুজন ছেলেতে মিলে একটা ছেলের হাত পা ধরে ঝুলিয়ে তাকে দোলাবে। এর ভেতর খুব একটা রহস্য আছে সন্দেহ নেই, কারণ ছেলেরা বেজায় উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু মেয়েটার পক্ষে অসহ্য হলো। সে অবজ্ঞা ভরে ক্রীড়াক্ষেত্র ত্যাগ করে ঘরে চলে গেল। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। যাকে দোলাচ্ছিল সে গেল পড়ে। সেই অভিমানে সে সঙ্গীদের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তৃণশয্যায় শুয়ে পড়ল। ভাব এইরকম জানলে এই পাষাণ হৃদয় জগৎ সংসারের সঙ্গে তার আর কোনো সম্পর্ক রাখবে না, কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে, মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দেবে। যাবজ্জীবন রবে কারোর সঙ্গে খেলবে না। তার এই রকম অকাল বৈরাগ্য দেখে বড় ছেলেটা তাড়াতাড়ি ছুটে গিয়ে কোলের উপরে তার মাথাটা নিয়ে সানুনয়ের স্বরে অনুতাপ প্রকাশ করে বলতে লাগলো, আয় না ভাই, ওঠ না ভাই, লেগেছে ভাই। অনতিকাল পরেই দুই কুকুর শাবকের মতো দুজনের হাতে কাড়াকাড়ি খেলা বেঁধে গেল, এবং 2 মিনিট না যেতে যেতে দেখি সেই ছেলে ফের দুলতে আরম্ভ করেছে। এমনি মানুষের প্রতিজ্ঞা, এমনি তার মনের বল, এমনি তার স্থিরতা। খেলা ছেড়ে একবার দূরে চিত হয়ে শোয়, আবার ধরা দিয়ে হেসে হেসে মোহদোলায় দুলতে থাকে। এই মানুষের মুক্তি কি করে হবে? এমন কজন ছেলে আছে যে খেলাঘর ছেড়ে মাথায় হাত দিয়ে কেবল চিত হয়ে পড়ে থাকে? সেই সব ভালো ছেলেদের জন্য গোলকধামে বাসা তৈরি হচ্ছে।